বন্ধুরা, মার্কসন্স ফার্মাতে আপনাদের একটা মজার পরিসংখ্যান দেখাই। জুন এবং জুলাই মাসের ডিআইআই এর পারচেজের পরিসংখ্যান, সেলটাও থাকবে। এফআইআই নিয়ে খুব বেশি বলবার নেই, কারণ এভাবে আইআই বরাবর সেল করছে, তার ট্রেন্ডিংটা হচ্ছে সেলিং, যত না বাই করছে তার থেকে বেশি সেলিং। তো আমরা ডিআইআই এর ইনভেস্টমেন্টের দিকে একটু তাকিয়ে থাকি, বা আমরা ওটাকে ভালো করে নজর দিই। মার্কসন্স ফার্মার ক্ষেত্রে দেখা যাচ্ছে 28শে জুলাই ইউনিফাই ক্যাপিটাল একটা ভালো কোয়ান্টিটিতে বাই করেছে 231 রেটে। সেই ইউনিফাই ক্যাপিটালই 11 জুন বাই করেছে 250 রেটে। ইউনিফাই ব্লেন্ড বাই করেছে 250 রেটে। কোয়ান্টিটি দেখুন, 30 lakhs কোয়ান্টিটি। অরবিন্ড এশিয়া সেল করেছে 250তেই। ইউনিফাই ক্যাপিটাল 11 জুনে বাই করেছে 250তে। ইউনিফাই ব্লেন্ড বাই করেছে 250তে। সোসাইটি জেনারেল বাই করেছে 250তে 11 জুন। বন্ধন মিউচুয়াল ফান্ড সেও 250তেই বাই করেছে। ইউনিফাই ক্যাপিটাল 250তে বাই করেছে 11 জুন। ইউনিফাই বিক্যাট ফান্ড 250তে বাই করেছে 11 জুন। 11 জুনে অনেক বাই পারচেজ আমরা দেখতে পাচ্ছি, এবং ম্যাক্সিমামই হচ্ছে 250তে। ইউটিআই মিউচুয়াল ফান্ডও 250তে বাই করেছে। সিটি গ্রুপ গ্লোবাল মার্কেটসও 250তে বাই করেছে। অরবিন্ড এশিয়াও 250তে বাই করেছে। 250 একটা অরবিন্দ এশিয়া 250তে সেল করেছে। 250 একটা যেন একটা ল্যান্ডমার্ক হয়ে গেল, একটা বেস তৈরি হয়ে গেল, যেখানটায় বিভিন্ন মিউচুয়াল ফান্ড এবং ডিআইআই তাদের পারচেজ করেছে মার্কসন্স ফার্মাতে। তো এটা দেখে আমরা কি উৎসাহিত হয়ে যাব? আমরা এখন মার্কসন্স ফার্মাতে এন্ট্রি নিয়ে নেব? অ্যাকচুয়ালি রিটেল কাস্টমাররা এই জায়গাটাতেই ভুল করে। আমাদের উচিত আরও ইন ডেপথ অ্যানালাইসিস করা, তারপরে নিজেদের সিদ্ধান্ত নেওয়া, অথবা কোনো এক্সপার্টের গাইডলাইনে আমাদেরকে ইনভেস্ট করা উচিত। বন্ধুরা, চলুন এবার মার্কসন্স ফার্মার আমরা প্রোডাক্ট পোর্টফোলিও নিয়ে খানিকটা আলোচনা করি। কি প্রোডাক্ট সে উৎপাদন করে, কোথায় কোথায় উৎপাদন করে, তার রেভিনিউ কোথা থেকে কীরকমভাবে আসে, কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কোনো প্ল্যানিং আছে কিনা, এইসব ব্যাপারে। বন্ধুরা, মার্কসন্স ফার্মা তার নিজস্ব প্রোডাকশনের ওটিসি প্রোডাক্ট হিসেবে 74% ফিসক্যাল ইয়ার 2024-এর রেভিনিউ হিসেবে দেখা গেছে 74% রেভিনিউ তার আসে তার নিজস্ব প্রোডাকশন থেকে, ওটিসি প্রোডাক্ট থেকে, তার প্রোডাকশনের। তো ওটিসি প্রোডাক্টের ভিতরে কী কী আছে? পেইন ম্যানেজমেন্ট, কাফ অ্যান্ড কোল্ড, ডাইজেস্টিভ রেমেডিস, ভিটামিনস অ্যান্ড টনিক্স, স্কিন ট্রিটমেন্ট অ্যান্ড অ্যালার্জিস, এসব বিষয় নিয়ে এসে মানে প্রোডাকশনের কাজ করে। আর যেগুলো প্রেসক্রাইবড মেডিসিন, সেই হিসাবে 26% রেভিনিউ সেখান থেকে আসে। সেগুলো কার্ডিওভাস্কুলার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এসব ড্রাগ থেকে আসে। আর তার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো দেখা গেছে ইউএসএতে আছে, ইন্ডিয়াতে 2টো সাইটে তার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এছাড়া ইউকেতেও তার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। আর তার টোটাল রেভিনিউর যদি আমরা মানে বিভিন্ন ভাগ করি টাইপিক্যালি, পেইন ম্যানেজমেন্ট, আপার রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, এরকম বিভিন্ন ভাগ বা ডিভিশন দেওয়া আছে। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। জিওগ্রাফিক্যালি এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখবেন খুব ভালো করে খেয়াল করে, এই যে মার্কসন্স ফার্মা, এটা অ্যাকচুয়ালি আমাদের যত না বেশি ইন্ডিয়া, তার ব্যবসা বেশিরভাগই বাইরেতে বেশি হয়, বাইরের দেশগুলোতে বেশি হয়। যেমন ইউনাইটেড স্টেটস অ্যান্ড আমেরিকাতে তার যে রেভিনিউ 47.5% ইউএসএ থেকে আসে এবং নর্থ আমেরিকা থেকে আসে। ইউনাইটেড কিংডম এবং ইউরোপের দেশগুলো থেকে আসে 39.5%। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের থেকে আসে টোটাল মিলিয়ে প্রায় 13%। তো টোটালটাই আমাদের মানে প্রায় বাইরের দেশের উপর নির্ভর করছে। তার বাণিজ্যের, তার মার্কেটের, তার সেলের পুরো জায়গাটাই হচ্ছে বাইরে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা অন্যান্য কোম্পানিগুলোতে হয়, এই কোম্পানি তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ভরপুর পরিমাণে আছে, হতেই হবে, কারণ নতুন রিসার্চ, নতুন ডেভেলপমেন্ট করে নিউয়ার প্রোডাক্ট, মেডিসিন টাইপ যদি নিজেদের পোর্টফোলিওতে না আনতে পারে, তাহলে ব্যবসা তো এগোবে না। তার ক্যাপেক্স প্ল্যানিংও আছে, কিছু কিছু দেখতে পাচ্ছি আমরা।
তো সব মিলিয়ে নট এ ব্যাড কোম্পানি। বন্ধুরা, ফান্ডামেন্টালি আমরা কয়েকটা জিনিসই দেখার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে তার পিই, এখানে দেখা যাচ্ছে 27.0, এটা হচ্ছে তার কারেন্ট পিই, আর যেখানে ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 33.41। আর সেই পিই দেখার সাথে সাথে আমরা এইটা ওভার ভ্যালুড কি আন্ডার ভ্যালুড বা অ্যাকচুয়ালি তার ভ্যালুয়েশন কোন পর্যায়ে আছে সেটা জানার জন্য আমরা পিই মানদণ্ড ব্যবহার করি, পিইজি মানদণ্ড ব্যবহার করি। পিইজি এখানে কারেন্ট পিই যেটা আছে আর লাস্ট 5 ইয়ার এবিটটা যে অ্যাভারেজ আছে সেটা ডিভিশনে বেরিয়ে আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিইজি এসে যায় 1.35, যা 1-এর নিচে হলে আন্ডার ভ্যালুড, বা 1-এর উপরে বা 2 এর মধ্যে হলে ঠিক আছে, মোডেস্ট টাইপ অফ ভ্যালুয়েশন এটাকে বলা যাবে, খানিকটা ওভার ভ্যালুডই আছে, আন্ডার ভ্যালুড নয়। কিন্তু আপনার খুব বিয়ে ওভার ভ্যালুড তাও বলা যাবে না, যেহেতু পিইজি হচ্ছে 1.35। তো আমরা পিইতে যেরকম 27 দেখেছিলাম, যতটা মনে হয়েছিল আন্ডার ভ্যালুড, কিন্তু যখন আমরা পিইজি বের করছি তখন তার ভ্যালুয়েশনের ব্যাপারে একটু পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। আর আমরা যে কোনো ফান্ডামেন্টালের ক্ষেত্রে ডেটটা খুব বিবেচনা করি। ডেট হচ্ছে 0.13, যেটা মিনিমাম বা ঠিক আছে, এটা সহনীয় একটা পর্যায়ে ডেটা আছে। আরেকটা জিনিস আমরা একটুখানি দেখি যে এটার ভোলাটিলিটি রেটটা কীরকম আছে, যেটা বোঝার জন্য আমরা বেটা দেখি। এখানে বেটা দেখতে পাচ্ছি, লাস্ট 1 মান্থের বেটা হচ্ছে 0.52, আর লাস্ট 3 মান্থের বেটা হচ্ছে 0.09, আর লাস্ট 1 ইয়ারের বেটা হচ্ছে 1.35, আর লাস্ট 3 ইয়ারের বেটা হচ্ছে 0.88। বেটার কনসিডারেশন যদি দেখি যে নিফটি 50 সাপেক্ষে এই স্টকটা কীরকম রিয়াকশন দেয়, সেক্ষেত্রে মোটামুটি কমই আছে। 1-এর নিচে হলে আমরা বলতে পারি যে নিফটি যদি বাড়ে তাহলে সে হয়তো অতটাও বাড়বে না, বা নিফটি যদি কমে, সবচেয়ে বড় ব্যাপার যেটা, তখন অন্যান্য যে স্টকসগুলো আছে বা অন্যান্য যে ইন্ডেক্সগুলো আছে সেটা নিফটি 50 ইন্ডেক্সকে ফলো করে বলে আমরা এই বেটারটা দেখি যে স্টক ইন্ডিভিজুয়ালি নিফটি 50 স্টককে ফলো করছে কিনা, সেই সাপেক্ষে কতটা উঠছে বা কতটা নামছে। দেখা যাচ্ছে তার খানিকটা বিপরীত আচরণই দেখতে পাচ্ছি মার্চেন্টস ফার্মাতে, যেহেতু তার বেটাটা অ্যাভারেজে 1-এর থেকে কমই হচ্ছে 1 মান্থ, 3 মান্থ এবং 3 ইয়ার রেশিওতে। যদি আমরা মার্চেন্টস ফার্মার ফিনান্সিয়াল রেজাল্টটা দেখতে চাই, যেটা হয় মার্চেন্টস ফার্মাতে সেলস গ্রোথ লাস্ট 5 ইয়ার্সে 18% এবং প্রফিট গ্রোথ লাস্ট 5 ইয়ার্সে 26%, খুবই বড়িয়া গ্রোথ যাকে বলে সেই ধরনের আসে। তো ইয়ারলি রেজাল্টে প্রায় সব কিছুই ওকে, প্রত্যেকটা জিনিসই বাড়ছে, খুব ভালো অবস্থায় আছে। কিন্তু যদি আমরা কোয়ার্টার বাই কোয়ার্টার যদি রেজাল্ট দেখি, তাহলে লাস্ট কোয়ার্টারে দেখা গেছে তার প্রিভিয়াস কোয়ার্টারের তুলনায় রেজাল্ট খারাপ হয়েছে। যেখানে অপারেটিং প্রফিট 139 crore ছিল, সেটা এখন গিয়ে এসে দাঁড়িয়ে আছে 126 crore। তো যখনই কোনো একটা কোয়ার্টারে ব্যাড রেজাল্ট হয়, তখনই কিন্তু স্টকগুলো সাময়িকভাবে একটা পেটাই হয়ে যায়, একটা সেলের জায়গা তৈরি হয়ে যায়। তো সেই জিনিসটা আমরা এখানে এই মার্চেন্টস ফার্মার ক্ষেত্রেও খুব একটা দেখতে পেলাম। এখন আমরা যদি এর রেভিনিউ দেখি, রেভিনিউ গ্রোথটাও খুব ভালো দেখা যাচ্ছে, আর এর নেট প্রফিটও কিন্তু মোটামুটি বেড়েছে, প্রত্যেকটা কোয়ার্টারেই বেড়েছে। লাস্ট কোয়ার্টারের কথা যেটা বললাম, লাস্ট কোয়ার্টারে দেখতে পাচ্ছি একটু কম বেশ হয়ে গেল। আর ইয়ারলি প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে সেই বিষয়গুলোতেও আমরা খুব একটা খারাপ কিছু দেখছি না। তো রিজার্ভ প্রচুর আছে, তো অপারেটিং প্রফিট মার্জিন 20%, এনপি বাড়ছে, ক্যাশ ফ্লো পজিটিভ আছে। যদি আমরা একটু ক্যাশ ফ্লোর দিকে যাই, সেখানে ক্যাশ ফ্লোটাকেও পজিটিভ দেখব। এই পজিটিভ ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি আমরা এখানে। তো 176 ছিল, লাস্ট কোয়ার্টারে একটু কম হয়েছে 21, এবং লাস্ট কোয়ার্টারে 93 crore, এসব আমরা দেখতে পেয়েছি। এবার আমরা এর ম্যানেজমেন্ট পারফরমেন্সটা একটু দেখি। এই জায়গাটাতে কোথাও যেন একটুখানি ডেটর ডেজ 75, ইনভেন্টরি ডেজ 270, ক্যাশ কনভার্সন সাইকেলটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখানে 183, 199, এখানে 247। হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটালটাও বেড়ে গেছে। অর্থাৎ এখানে এই জায়গাটাতে ম্যানেজমেন্টের আরেকটুখানি ধ্যান দেওয়ার দরকার আছে, আরেকটুখানি মনোযোগ এবং আরেকটু অ্যাটেনশন, আরেকটু এফিসিয়েন্সি দেখানোর প্রয়োজন আছে। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমরা যাই, শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখব যে প্রমোটার হোল্ডিং প্রায় সেম, প্রিভিয়াস যেই জায়গাতে ছিল না, সেম নয়। এখানে সেপ্টেম্বর কোয়ার্টারে দেখতে পাচ্ছি আমরা
সেপ্টেম্বর 2022-তে যে জায়গাতে দাঁড়িয়েছিল, সেপ্টেম্বর 48.60 যে হোল্ডিং ছিল, সেটা এসে এই মুহূর্তে এসে গেছে 43.87%। তো কমে গেছে, প্রমোটার হোল্ডিং গত কয়েক বছরের মধ্যে কমেছে। এফআইআই এর হোল্ডিং যেটা দেখতে পাচ্ছি 4.06% থেকে বেড়ে এক সময় 22.19% হয়েছিল, সেটা এখন এসে দাঁড়িয়েছে 19.89%। ডিআই এর হোল্ডিং আমাদের 0.95% থেকে বেড়ে এখন বর্তমানে 5.50% হয়েছে, ডিআই বেড়েছে। আর প্রত্যাশিতভাবেই আমাদের দেখতে পাবো যে রিটেল ইনভেস্টরের পার্টিসিপেশন 46.38 থেকে কমে 30.74% এসছে। তার মানে এখন হোল্ডিং হিসেবে এফআইআই ডিআইআই খুব বেটার পজিশন বা ভালো জায়গা দখল করে আছে, এবং তাদের স্টেক কিন্তু তারা ক্রমাগত বাড়িয়েছে। এটা খুব একটা পজিটিভ সাইন। বন্ধুরা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই ধরনের কোনো স্টক অ্যানালাইসিসের পরে আমাদের সিদ্ধান্ত কি হওয়া উচিত? আমরা কি স্টকে এন্ট্রি নেব, অথবা যারা এন্ট্রি নিয়ে এসে তারা কি কোনো অ্যাভারেজ করব বা হোল্ড করব, নাকি এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাব? তো আমি শেয়ার মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার জীবনে শিক্ষা, সেটা হচ্ছে রাইট টাইম এন্ট্রি আর রাইট টাইম এক্সিট। এই দুটো জিনিস যদি ঠিক না হয়, তাহলে কখনোই শেয়ার মার্কেট থেকে পয়সা কামানো যায় না। যে কোনো শেয়ার, আপনি ফান্ডামেন্টাল টেকনিক্যাল কোনো কিছু জানলেন না, না জেনেও যদি ঘটনাচক্রে রাইট টাইম এন্ট্রি হয় এবং রাইট টাইম যদি আপনি এক্সিট করতে পারেন, তাহলে সেখান থেকে পয়সা করতে পারবেন। কখন ঠিক এন্ট্রি হওয়া উচিত আর কখন আমাদের সেখান থেকে বেরোনো উচিত, এই শিক্ষাটাই সবচেয়ে বড় লেসন হতে পারে শেয়ার মার্কেটে প্রফিট করার ক্ষেত্রে। তো আপাতত যা আলোচনা হয়েছে তাতে একটা দুটো পয়েন্ট আমি আরও একটু উল্লেখ করে দিচ্ছি। টেকনিক্যালি এই মুহূর্তে স্টক যেখানটা এসে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে 50 ডিএমএ এবং 200 ডিএমএ এর নিচে। তাহলে 50 ডিএমএ আর 200 ডিএমএ এর নিচে যেহেতু আছে, এটা এর থেকে কতটা নিচে নামবে, আদৌ অনেকটাই নামবে কিনা, সে ব্যাপারে কিন্তু খানিকটা ডাউট আছে। এখন তার মানে উত্থান হওয়ারই উচিত এরকম। আরএসআই আমরা দেখতে পাচ্ছি খুবই বিয়ারিশ, ভেরি বিয়ারিশ, 29 আছে। তার মানে ও অনেকটা নিচেই পড়ে গেছে। আর লাস্ট যদি আমরা একটা ডাটা দেখি, ডেলিভারি, অর্থাৎ যে পরিমাণ ভলিউম আমাদের গেছে, তার মধ্যে ডেলিভারি ভলিউম কিরম ছিল, লাস্ট 6 মান্থের মধ্যে 41.6% ডেলিভারি ভলিউম ছিল। লাস্ট 1 মান্থের মধ্যে হচ্ছে 55.3%, লাস্ট 1 উইকে 61.7%, এবং গত দিন একদিনে 64%-এর পরিমাণ ডেলিভারি ছিল। অর্থাৎ লোকে এখন এটাকে লং টার্ম কি শর্ট টার্ম কি একটু দীর্ঘমেয়াদের জন্য এখন এই স্টকটাকে খরিদ করছে, কিনছে। তো পারচেজ হচ্ছে মানে লঙ্গার টাইমের জন্য, শর্ট টাইমের জন্য না। এটা একটা খুব ভালো পয়েন্ট, যেটা ইশারা করছে যে লোকের এখানে লম্বা সময়ের ইনভেস্টমেন্টের জন্য এখানে লোকজন ইনভেস্ট করছে। এছাড়া যে কোয়ার্টার রেজাল্টের কথা বলা হয়েছিল, যে কোয়ার্টার রেজাল্ট খারাপ হওয়ার কারণে এটা ডিগ্রেড হয়েছে, এটা স্টকের ভ্যালু পড়ে গেছে, স্টকের প্রাইস পড়ে গেছে। কোয়ার্টার রেজাল্ট কি হয়েছে দেখুন, 3 মাস 4 মাসের গ্যাপে এটা আবার নতুন রেজাল্ট চলে আসে। যখন একটা রেজাল্ট খারাপ হয়, ন্যাচারালি দেখা যায় পরবর্তী রেজাল্ট তার থেকে একটু ভালো হয়ে যায়, তো আবার পজিটিভ ট্রেন্ড হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং কোয়ার্টার রেজাল্টের উপরে খুব বেশি ভরসা করে লাভ নেই, বা এটা খুব বেশি, বরঞ্চ এটা একটা অপরচুনিটি। যখন কোয়ার্টার রেজাল্ট খারাপ হয়, খুব ভালো ভালো স্টক নিচের দিকে নেমে আসে, তখন এন্ট্রি নেওয়ার একটা সুযোগ তৈরি হয়। এটা একটা ঘটনা বটে, পজিটিভ সাইড। ডেলিভারি ভলিউম বেড়ে গেছে, এটা তো আমরা বললাম। ডিআইআই প্রচুর পরিমাণে কিনেছে, 250 তো একটা বেস প্রাইস হয়েই গেছে, এটা আমরা দেখেছি। এছাড়া এই স্টকটা যদি হিস্ট্রিটা আমরা একটুখানি অবজার্ভ করি, দেখবো যেটা বিভিন্ন সময়ই এটা মানে কুইক ট্রেন্ড, মানে আপ ট্রেন্ড নেওয়ার একটা বুলিশ হওয়ার সম্ভাবনা কয়েকবারই হয়েছে। এর পুরো হিস্ট্রি লাইনের ভিতরে এখন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি না, বা একটু যদি পারি দেখিয়ে দেবো যে বিভিন্ন সময়ে 50% 60% হাই নিয়েছে টাইম টু টাইম, আবার ডাউনে গেছে, আবার হাই নিয়েছে। মানে এর একটা প্রবণতা আছে বুলিশ ট্রেন্ডের পুরো স্টকটাতেই। এছাড়া সাপোর্ট লেভেল একটা গুরুত্বপূর্ণ বিষয়। চলুন সাপোর্ট লেভেলটা আমরা একটু দেখে নিই, যে এই স্টকটা এই মুহূর্তে যেখানটায় আছে, স্টক যে সেক্টর আছে, যে সেক্টর মানে হচ্ছে ফার্মা সেক্টর, সেটা কিন্তু খুব পজিটিভ। তো যখন একটা সেক্টর লাইন পজিটিভ হয়ে যায় না, তখন সাধারণ মানের স্টকগুলো তখন খুব ভালো চলতে থাকে। তো সেই হিসেবে তার তো মার্চেন্টস ফার্মার ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ফিনান্সিয়াল আমরা বেশ খারাপ কিছু দেখতে পাইনি। তো তারও একটা সম্ভাবনা আছে সেক্টরের পজিটিভনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার।
এখন একটু সাপোর্ট লেভেলটা দেখে নিই, তারপরে আপনারা নিজেরা ঠিক করবেন যে এই স্টকে আপনারা এন্ট্রি নেবেন কিনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাইট টাইম এন্ট্রি, সঠিক সময় সঠিক এন্ট্রিটা কিন্তু আপনাকে নিতে হবে। এই স্টাডি আপনার নিজস্ব, প্রত্যেকের নিজস্ব পদ্ধতি আছে। আমি সেবি রেজিস্টার্ড স্পেশালিস্ট নই, ফলে আমি এইসব বিষয়ে বলতে চাই না বা বলতে পারি না। আপনারা আমার কথা শুনে প্রভাবিত হবেন না। আমি নিজে এই স্টকের হোল্ড করে আছি, সুতরাং এটা আমার এই বক্তব্য বায়াসড হতে পারে। আপনারা নিজেদের পরামর্শ নেবেন, কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন আমার দিক থেকে তো নয়। আমরা শুধু লার্নিংয়ের জন্য এটা সম্ভাবনাগুলোকে কেবল যাচাই মাত্র করে দেখি। তো স্টকের যে সাপোর্ট লেভেলটা আছে এটা এখন চলুন আমরা একটুখানি দেখে নিই। বন্ধুরা, এবার তাহলে আমরা মার্কসন্স ফার্মার চার্টটা একটু দেখে নিই, এর সাপোর্ট লেভেলটা কি আছে এটা একটু দেখে নিই। আমরা এখানে 3টা ড্র লাইন দিয়ে এই সাপোর্ট লেভেলটাকে দাগাঙ্কিত করার চেষ্টা করেছি। এখানে প্রথম যে সাপোর্ট লেভেলটা আছে এই গ্রিন দাগের মধ্য দিয়ে, সেটা হচ্ছে 226 সাপোর্ট লেভেল, যা তার বর্তমানের লেভেল, এই লেভেলটাতে এসে বর্তমানে দাঁড়িয়েছে। তার নিয়ারেস্ট সাপোর্ট লেভেল যদি আমরা দেখি, তার নিয়ারেস্ট সাপোর্ট লেভেলটা হচ্ছে 190, 190। 190-তে তার দ্বিতীয় সাপোর্ট, এই সময়টাতে সে কয়েকবারই বাউন্স ব্যাক করেছে। এছাড়া তারও নিচে যদি যায় তাহলে তৃতীয় যে সাপোর্ট সেটা এসে যাবে 141, 141-এ। বন্ধুরা, কেউ যদি এই স্টকে নতুন করে এন্ট্রি নিতে চান তাহলে 226 এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে এসএল ধরে আপনারা এন্ট্রি নিতে পারেন। কিন্তু যদি এর নিচে চলে যায় তাহলে কিন্তু খুব সহজেই সেটা 190 লেভেলে যেতে পারে, এবং সেই সম্ভাবনাও কিন্তু নেই এরকম বলা যায় না। তো তাই জন্য কখনো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদের নিজেদের পোর্টফোলিওর কখনো 4 থেকে 5%-এর বেশি তো কোনো স্টকে ইনভলভ করাই উচিত নয়। আনসেফট মানে যদি কোনো মোমেন্টাম স্টক না পাওয়া যায়, অনেক দিন থেকে ট্র্যাক করা কোনো মোমেন্টাম স্টক না হয়, তাহলে কখনোই ইনিশিয়ালি 4 থেকে 5%-এর বেশি ইনভেস্টমেন্ট করা উচিত নয়। আর সেই 4 থেকে 5% ইনভেস্টমেন্টও কিন্তু অ্যাট এ টাইম করা উচিত নয়। প্রথমে 4 থেকে 5%-এর যে টোটাল ভ্যালুটা আছে তার 10% ইনভেস্ট করে তারপরে দেখা উচিত স্টকের মুভমেন্ট কোন দিকে যাচ্ছে। যদি আপ ট্রেন্ড হয় তাহলে কখনো বাই অন ডিপ যদি হয়, উপর দিকে আপ ট্রেন্ড যাচ্ছে সেখানে ডিপ হচ্ছে কোথাও, সেসব জায়গাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর যদি কখনো সেটা ডাউন ট্রেন্ড হয় তাহলে এটার যখন রিভার্সাল মুড আসবে সেই সময়টাতে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে, তখন অ্যাভারেজ করার জন্য সবচেয়ে ভালো সময়। এগুলো খুব বেসিক জিনিস, যারা অনেক দিন থেকে কাজ করছেন তারা এগুলো জানেন। তো খুব বেশি কিছু বলার নেই, এসব বিষয়ে আরও স্টাডি করা উচিত আমাদের প্রত্যেকেরই। এই আলোচনায় আজকের মার্কসন ফার্মাকে আমরা যেরকম দেখেছি, আপনারা নিজেরা যদি খুব ভালো হয় কমেন্টে আমাদের পুরো আলোচনার ভিত্তিতে মানে যদি লিখেন যে এখন এন্ট্রি নেওয়া উচিত কি উচিত নয়, হ্যাঁ, তাহলে আমাদের জন্য খুব ভালো লাগে, আমরা উৎসাহ পাবো। এছাড়া এই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটার আপনার লাইক বাটন আছে, সেটা চাপতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কোনো কমেন্ট থাকলে সেটা জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। মার্কসন্স ফার্মার ব্যাপারে আপনারা ভাবুন, এটা ওয়াচ লিস্টে রাখুন এবং রাইট টাইম এন্ট্রি করুন এবং রাইট টাইমে এক্সিটের জন্য প্ল্যান করে রাখুন। সবাইকে ধন্যবাদ।